ডিএমপির সহযোগিতার আশ্বাস পেয়েছি, বলছেন অ্যানি। পাকিস্তানের তীব্র তাপপ্রবাহে 6 দিনে মৃত্যু 564। জানাবো বিএনপি গড়ছে না ভাঙছে। এবং সর্বশেষ জানাবো ফেঁসে যাচ্ছেন আরেক রাজস্ব কর্মকর্তা, 87টি ব্যাংক হিসাব ক্রোকের নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিএমপির সহযোগিতার আশ্বাস পেয়েছি, বলছেন অ্যানি। আগামী 29 জুন নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করবে দলটি। প্রায় আধা ঘন্টা বৈঠকের পর বের হয়ে বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সাংবাদিকদের বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তিনি মিটিংয়ে ছিলেন। তার পক্ষ থেকে অ্যাডিশনাল কমিশনার হাফিজের সাথে কথা বলেছি, দেখা করেছি। আগামী শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করা হবে। এজন্য আমরা ডিএমপি কমিশনারের কাছে চিঠি নিয়ে এসেছি। প্রশাসন আমাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলে জানান অ্যানি। পাকিস্তানের তীব্র তাপপ্রবাহে 6 দিনে মৃত্যু 564। তীব্র তাপপ্রবাহে পাকিস্তানে গত 6 দিনে 564 জনের মৃত্যু হয়েছে। শুধু মঙ্গলবারই উদ্ধার করা হয়েছে 141 জনের লাশ। দেশটির করাচি শহরে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। পাকিস্তানের ইধি অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, প্রতিদিন শহরটির মর্গে প্রায় 30 থেকে 40 জনের লাশ পরিবহন করছে তারা। করাচি সিভিল হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডক্টর ইমরান সারোয়ার শেখ জানিয়েছেন, রোববার থেকে বুধবারের মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত 267 জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 12 জনই মারা গেছেন। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে উঠে আসে তথ্য। বিএনপি গড়ছে না ভাঙছে। এবারের ঈদটা ভালো কাটেনি বিএনপি নেতাকর্মীদের। অবশ্য টানা 18 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি নেতাকর্মীদের ঈদ অনেকদিন ধরেই ভালো কাটছে না। তবে এতদিন মামলা হামলা দমন পীড়ন ছিল সরকারের পক্ষ থেকে, আর এবারে ঝড়টা এসেছে দলের ভেতর থেকে। ঈদের আগে এই মধ্যরাতের ঝড়ের এখন চালমাচাল বিএনপি। বড় থেকে ছোট, ছোট থেকে মাঝারি সব ক্ষেত্রের নেতারা এখন নিজেদের চেয়ার সামলাতে ব্যস্ত। কার পদ থাকবে, কার পদ যাবে, কার প্রমোশন, কার ডিমোশন হবে তা নিয়ে শঙ্কায় কারো ঘুম নেই। নেতাদের টেনশন সংক্রমিত হয়েছে কর্মীদের মাঝেও। মাথার উপর নেতা না থাকলে কর্মীদের বিপদ আরো বাড়ে। বিএনপি সাংগঠনিক এই সাইক্লোন এসেছে কোনো রকমের সিগন্যাল না দিয়েই। হঠাৎ করে বিজ্ঞপ্তি দিয়ে একের পর এক কমিটি ভেঙে দেওয়া, দলের কেন্দ্রীয় কমিটিতে ওলটপালট, তোলপাড়, সর্বত্রই আলোচনা। শুধু দলের ভেতর নয়, সব জায়গায় একই প্রশ্ন, বিএনপি গড়ছে না ভাঙছে। বিএনপি টানা 18 বছর ক্ষমতার বাইরে। এ সময় তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ টানা 4 মেয়াদে দেশ শাসন করছে। এ সময় বিএনপি মূলত বর্জনের রাজনীতি করেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বারবার তারা নিজেদের নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখেছে। নিজেদের নিবন্ধন টিকিয়ে রাখতে 2018 সালের নির্বাচনে অংশ নিলেও সেটা ছিল নাম কস্তে। জাতীয় নির্বাচন তো বটেই, এমনকি স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশ নেয়নি। বিএনপি বারবার প্রমাণ করতে চেয়েছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, কিন্তু এক সত্য বারবার প্রমাণ করতে গিয়ে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে নিজেদের অপ্রাসঙ্গিক করে তুলেছে। ক্যান্টনমেন্টে জন্ম হলেও স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মাঠে থেকে বিএনপি নিজেদের গণতান্ত্রিক চরিত্র দিতে পেরেছে। এরশাদের পতনের পর নির্বাচনে জিতে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। এরপর স্বল্প মেয়াদে ও পূর্ণ মেয়াদে আরো 2 দফা সরকার গঠন করে বিএনপি। কু করে বা বিপ্লব করে বিএনপির ক্ষমতায় আসার সুযোগ নেই। স্বাভাবিক গণতান্ত্রিক দল হিসেবে ক্ষমতায় ফিরতে হবে বিএনপিকে, কিন্তু দিনের পর দিন নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থাকলে সেটা কিভাবে সম্ভব? নির্বাচনে অংশ নেওয়ার আগে বিএনপি আসলে জয়ের নিশ্চয়তা চায়, সেটা কে দিতে পারবে? জেতার জন্য মাঝে মধ্যে হারতে হয়, এগোতে হলে কখনো কখনো পেছাতেও হয়। এই ধারণাটাই নেই বিএনপি নীতি নির্ধারকদের। 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর অনেকেই ভেবেছিলেন আওয়ামী লীগ বুঝি ধ্বংস হয়ে যাবে। ক্ষমতাসীনদের লক্ষ্য তাই ছিল। পরাজয় নিশ্চিত জেনেও 79 সালের সংসদ নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ। মাত্র 39টি আসন পেল। সেই নির্বাচনই ছিল আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ। গণতন্ত্র চাইলে নির্বাচনে চাইতে হবে। নির্বাচন হতে পারে আন্দোলনের সবচেয়ে বড় অস্ত্র। ধরে নিচ্ছি নির্বাচনে গেলে বিএনপি হারতো, আওয়ামী লীগ জিততো। বিএনপি না গিয়ে তো আওয়ামী লীগের জয় আরো সুনিশ্চিত করেছে। আর গেলে অন্তত 100 আসনও যদি পেত, তাহলে সংসদে শক্তিশালী বিরোধী দলের আসনে বসতে পারত। ভারতের কংগ্রেস কিন্তু হাঁটতে হাঁটতে আবার ঘুরে দাঁড়াচ্ছে। জয় নিশ্চিত না হলে নির্বাচন বর্জনের ভাবনাটা গণতান্ত্রিক নয়। বর্জন করে যদি নির্বাচন প্রতিহত করতে পারত, তাহলেও না হয় কথা ছিল। বিএনপি বারবার নির্বাচন বর্জন করছে আর আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসছে। তাতে লাভ কার হচ্ছে? বিএনপি না আওয়ামী লীগের? 7 জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি সরকার পতনের এক দফা আন্দোলন শুরু করেছিল। তাদের আন্দোলনের ধরন দেখে মনে হচ্ছিল দেশের জনগণ নয়, তাদের মূল ভরসা মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্র বিএনপিকে গাছে তুলে মই সরিয়ে নিলে তাদের আন্দোলন মুখ থুবড়ে পড়ে। অবশ্য বিএনপি শুরুর আগে আন্দোলনে হেরে বসেছিল। 28 অক্টোবর মহাসমাবেশ বন্ধ হয়ে যাওয়ার পর বিএনপিকে আর মাঠে খুঁজে পাওয়া যায়নি। সক্রিয় সব নেতাই হয় কারাগারে নয় পালিয়ে গেছেন। 28 অক্টোবরের পরেই আসল
আসলে বিএনপি ও তাদের সমমনা দলগুলো ছন্নছাড়া হয়ে যায়। বারবার বিএনপি আন্দোলন নামে এবং বারবার ব্যর্থ হয়। 15 বছর ধরে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দলটি। নিশ্চয়ই দলে এই ব্যর্থতার মূল্যায়ন হয়েছে। আমরা বিবেচনায় কর্মীদের কোনো সমস্যা নেই, জনসমর্থনও কমতি নেই। বিএনপি যখনই মাঠে নেমেছে কর্মীরা জীবন দিয়ে মাঠে থেকেছে। আসল সমস্যা নেতৃত্বের সমস্যা নীতি নির্ধারণে। সরকারের একদিকে ধাক্কায় যদি এক দফা আন্দোলনে দফা রফা হয়ে যায় তাহলে এমন আন্দোলন করার দরকার কি? বিএনপি না গিয়ে তো আওয়ামী লীগের জয় আরো সুনিশ্চিত করেছে। আর গেলে অন্তত 100 আসনে যদি পেত তাহলে সংসদে শক্তিশালী বিরোধী দলের আসনে বসতে পারত। বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন হলে তার আর রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই বলেই চলে। ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে বসে 16 বছর ধরে দল চালাচ্ছেন, কিন্তু লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে যে বিএনপির মতো একটা বড় দল চালানো সম্ভব নয় তা বারবার প্রমাণিত হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভদ্রলোক, কিন্তু দলে তার কোনো নিয়ন্ত্রণ নেই। লন্ডন থেকে তারেক রহমানই সবকিছু নিয়ন্ত্রণ করে। এবারে রদবদলটা এসেছে দলে তারেক রহমানের ক্ষমতা আরো নিরঙ্কুশ করতে। এই যে এমন প্রলয়ঙ্করী রদবদল, তারেক রহমান ও রুহুল কবির রিজভী ছাড়া দলের আর কেউ সেটার বিন্দুস্বর্গ জানতেন না। লন্ডন থেকে তারেক রহমান পাঠিয়েছেন, রিজভী খালি বিজ্ঞপ্তি আকারে প্রচার করেছেন। গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য আন্দোলনে এমন অগণতান্ত্রিক সাংগঠনিক কার্যক্রম আন্দোলনের মূল চেতনার সাথে সাংঘর্ষিক। যে দলটি 8 বছরে একটা কাউন্সিল করতে পারে না, তারা সরকার পতনের আন্দোলন করবে কিভাবে? গত 18 বছরে বিএনপির সবচেয়ে বড় সাফল্য হলো দলকে অখণ্ড রাখতে পারা। সরকারি দলের মামলা, হামলা, গুম, দমন, পীড়ন, প্রলোভন সত্ত্বেও সে অর্থে বিএনপিতে বড় কোনো ভাঙন হয়নি। দু একজন ব্যক্তি বিশেষের দল ছেড়ে যাওয়া বড় কোনো প্রভাব ফেলেনি। কিন্তু লক্ষ্যহীন আন্দোলনে অনিশ্চিত ভবিষ্যতে বিএনপি কতদিন টিকে থাকতে পারে সেটা নিয়ে শঙ্কা আছে। সরকার পতনের এক দফা আন্দোলন বিএনপি প্রত্যাহার করেনি, তার মানে তারা এখনো আন্দোলনেই আছে। আমরা ধরে নিচ্ছি আন্দোলনে এখন বিরতি, আবার আন্দোলনে নামা ছাড়া বিএনপির সামনে আর পথ খোলা নেই। দল পুনর্গঠন করেই হয়তো তারা আবার মাঠে নামার চেষ্টা করবে, কিন্তু সমস্যা হলো পুনর্গঠনের দল যতটা শক্তিশালী হবে, দুর্বল হবে তার চেয়ে বেশি। গত নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনার চেয়ে আতঙ্ক বেশি। সরকারি দল ভয় দেখিয়ে বা চাপ দিয়ে বিএনপির যত নেতাকে নিষ্ক্রিয় করতে পেরেছে, বিএনপি বহিষ্কার করেছে তার চেয়ে বেশি। গত কয়েক বছরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন পর্যায়ে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে কয়েকশো নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মাঠ পর্যায়ে জনপ্রিয় নেতাদের বহিষ্কার করায় দল আরো দুর্বল হয়েছে। সামনের দিনগুলোতে বিএনপির আন্দোলনে মানুষ সাড়া দেবে কিনা সংশয় আছে তা নিয়েও। তার চেয়ে বড় কথা হলো বিএনপির সব আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য আর খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য। জনগণের এত সমস্যা, বিএনপি যেন কিছুই যায় আসে না। এমন জনবিচ্ছিন্ন আন্দোলনে জনগণ আসবে কেন? নেতৃত্বের ওলটপালটে দলে অসন্তোষ আরো বেড়েছে। যদিও মুখ ফুটে কেউ কিছু বলেনি, কারণ বিএনপিতে এখন এক ব্যক্তি শাসন চলছে। প্রশ্নহীন আনুগত্য ছাড়া এখানে নেতা হওয়া যায় না। সিস্টেম নিয়ে প্রশ্ন তুললে আপনাকে দল ছাড়তে হবে বা ডিমোশন হবে। তবে নেতৃত্বের এই রদবদল বিএনপিকে আরো সংগঠিত করতে নাকি ভাঙনের দিকে ঠেলে দেবে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো। ফেঁসে যাচ্ছেন আরেক রাজস্ব কর্মকর্তা, 87টি ব্যাংক হিসাব ক্লোকের নির্দেশ। জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ অবরোধের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের শুনানির পর ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন এই আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। আদালতের আদেশটি নিশ্চিত করেন এই আইনজীবী। অস্থাবর সম্পদের মধ্যে আছে কাজী আবু মাহমুদ ফয়সাল সহ 14 জনের 87টি ব্যাংক হিসাবে থাকা 6,96,00,000 টাকা, তার ও তার স্ত্রী সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের 2,55,00,000 টাকা মূল্যের সঞ্চয়পত্র অবরুদ্ধ করেছেন আদালত। এছাড়া কাজী আবু মাহমুদ ফয়সালের ঢাকার একটি ফ্ল্যাট ও 10 কাছার 2টি প্লট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। মোশাররফ হোসেন কাজল বলেন, এনবিআর এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের সম্পদ নিয়ে দুদক অনুসন্ধান করছে। প্রাথমিক অনুসন্ধানে দুদক ঢাকায় কাজী আবু মাহমুদ ফয়সালের ফ্ল্যাট, 2টি প্লট, সঞ্চয়পত্র সহ 16 কোটি টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে। এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার জন্য দুদকের পক্ষ থেকে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। কাজী আবু মাহমুদ ফয়সাল ছাড়া তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। তারা হলেন শেখ নাসির উদ্দিন, মমতাজ বেগম, রওশনারা খাতুন, আহমেদ আলী, খন্দকার হাফিজুর রহমান, ফারহানা আফরোজ, আশরাফ আলী মুনির, আফতাব আলী তানির, মাহফুজা আক্তার, মাইনুল হাসান, আহসানা জেসমিন, মাহমুদা হাসান ও কাজী খালিদ হাসান। দুদকের আবেদনে বলা হয়েছে, কাজী আবু মাহমুদ ফয়সাল তার নিজের নামে ও তার স্ত্রী আফসানা জেসমিনের নামে জলছিড়ি আবাসন প্রকল্পে মোট 2,35,65,000 টাকা পরিশোধ করে 5 কাঠার প্লট কিনেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।